আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশের দিকে নজর রাখবো। সরকারি চাকরিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ উঠল ইউনূস সরকারের বিরুদ্ধে। 15ই অক্টোবর 2064 জনের নামে গেজেট জারি হয়। ডিসেম্বরে নতুন গেজেটে দেখা যায় 168 জনের নাম বাদ গেছে। অভিযোগ, নতুন বিজ্ঞপ্তিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চলছেই। পুলিশ সহ অন্যান্য সরকারি চাকরিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ উঠল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর দ্বিতীয় বিজ্ঞপ্তি ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। 43তম সিভিল সার্ভিসে নিয়োগের জন্য 15ই অক্টোবর 2064 জনের নামে গেজেট জারি হয়, কিন্তু ডিসেম্বরে ফের গেজেট প্রকাশ করে ইউনূস সরকার। তখনই দেখা যায় নতুন গেজেটে 168 জনের নাম বাদ। অভিযোগ উঠেছে, নতুন বিজ্ঞপ্তিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সদস্য কুশল বরণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা পোস্ট করেছেন, যেখানে কোন ক্যাডারে কতজন হিন্দুকে বাদ দেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি লিখেছেন, এই তালিকায় কোনো সংশোধন থাকলে তাও কেউ জানাতে পারে। জীবন কাঞ্জিলাল রায় নামে এক চাকরি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 15ই অক্টোবর প্রকাশিত 43তম বিসিএস এর গেজেটে আমার নাম ছিল। আজ প্রকাশিত 43তম বিসিএস এর গেজেটে আমার নাম নেই। কোনো ধরনের ফৌজদারি অপরাধে যুক্ত না থাকা সত্ত্বেও আমি বৈষম্যের শিকার হলাম। এরপরই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য আখতার হোসেনকে ট্যাগ করে তিনি লেখেন, আমাদের বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ কি এমনই? বিসিএস এর আরেক চাকরি প্রার্থী মুমু পোদ্দার সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, নিজের স্বপ্ন চোখের সামনে এভাবে ধূলিসাৎ হতে দেখা খুব একটা সহজ না। এর প্রতিবাদে সরব হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবং সেকুলার বাংলাদেশ মুভমেন্টও। সনাতনীদের উপরে, হিন্দুদের উপরে যে মানসিকভাবে যে টর্চার, যে অর্থনৈতিক যে টর্চার, যে কিভাবে একটা মানুষ সে বিসিএস পরীক্ষা দিয়েছে, সে পাশ করেছে, তার সমস্ত প্রসিজার সে মেনটেন করে সে বিসিএস ক্যাডারে বিসিএস এর নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী হতে যাচ্ছে। তার গেজেটে তার নামও প্রকাশ হয়েছে, সেই থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে সংখ্যালঘুদের রক্ষা করার বার্তা দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকান সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো রক্ষা করা। কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দুরা যেভাবে বারবার টার্গেট হয়েছে, তাতে এটা স্পষ্ট যে মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি কথার কথা ছাড়া আর কিছুই নয়। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এই জায়গা থেকে গদাধর বাবুর কাছে আসবে। গদাধর বাবু, এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের বেছে বেছে টার্গেট করা, মন্দিরে ভাঙচুর, হামলা এবং সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসছে। এবার যে বিজ্ঞপ্তি সামনে এলো সেখানে দেখা যাচ্ছে যে বেছে বেছে একেবারে সংখ্যালঘুদের বাদ দেওয়া হচ্ছে। তার মানে চাকরিতে সমান অধিকারটুকু পর্যন্ত দিতে পারছে না ইউনূস সরকার। দেখুন, এটাই কাম্য। কারণ যে সরকার, ইন্টারিম সরকার এখন যারা চালাচ্ছে, তারা হচ্ছে যে র্যাবিড ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপস। তারা কিন্তু চায় না যে সেখানে অমুসলিম কোনো ইন্টারফারেন্স চায় না। কারণ এদের একটা এজেন্ডা, এরা ফিক্সড, সেটা হচ্ছে রুল অফ আল্লাহ, এস্টাবলিশমেন্ট অফ রুল অফ আল্লাহ থ্রু আউট দ্য কান্ট্রি। সুতরাং এদের এই এজেন্ডাতে এদের হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়, ইভেন ইফ যারা যেসব তাদের আইডিওলজির এগেনস্টে যারা আছে, তাদেরকেও এরা কিন্তু অ্যাটাক করবে। এটা কিন্তু কাম্য। এটা কিন্তু যে ইজম নিয়ে এরা কাজ করছে, এবং এই ইজমটা কিন্তু ইউনিট সরকার যেটা প্রমিস করেছিল নেওয়ার পর, সেটাকে বন্ধ করতে পারছে না, পারবেও না। কারণ ওর পিছনে যে শক্তিটা আছে, এই শক্তি, মৌলবাদী শক্তিগুলো এক হয়ে গেছে, একজোট হয়ে গেছে। এখন যদি ইলেকশনও হয়, সেখানেও দেখবেন এই মৌলবাদীদের প্রচণ্ড দাপট সেখানে থাকবে। সুতরাং এখন যে অবস্থায় বাংলাদেশ রয়েছে, সেটা হচ্ছে একটা কেওটিক অবস্থা। এখানে অমুসলিম বাংলাদেশে থাকা খুব মুশকিল হয়ে যাবে। এবং এই যে দেখছেন 168 যে বাংলাদেশ সিভিল সার্ভিসে কোয়ালিফাইড ছাত্র, এদের একটা এদিকে বাদ দিয়ে দিল। কিন্তু এদের কিছু করার থাকবে না। কাদের কাছে যাবে এরা?
কোথায় যাবে? যারা করছে তারাই তো শাসক এখন। একেবারে কোনো দিশা দেখতে পাওয়া যাচ্ছে না এবং সেটাই সব থেকে আতঙ্কের। এই জায়গা থেকে তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, তার মানে সবটাই কি একেবারে মৌখিক প্রতিশ্রুতি, শুধুমাত্র কথার কথা? এই মোহাম্মদ ইউনূসী যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষকে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছিলেন, অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেইটা তো দেওয়া যাচ্ছেই না। এমনকি সমস্ত দিক থেকে তাদেরকে কোণঠাসা করে দেওয়ার একটা প্রচেষ্টা। দেখুন, বাংলাদেশে একটা মৌলবাদীদের অবৈধ সরকার চলছে এবং এখন এই জামাত, বিএনপি, ইউনূস এদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে যে কে কত সংখ্যালঘু বিরোধী আর তার মধ্যে কে কত হিন্দু বিরোধী সেটা দেখাতে হবে। তো তারা এই কাজগুলো করবে, এটা হচ্ছে কিছু, যেটা হচ্ছে গদাধরবাবু বললেন, যেটা আমরা অনেক সময় ধরে নিই। তো আপনি এপার বাংলা চিন্তা করুন, এপার বাংলায় তো হিন্দু সংখ্যা গরু। তো আজকে কলকাতা হাইকোর্ট বলল যে 2011 পর থেকে 5 লক্ষ যে ওবিসি সার্টিফিকেট হাইকোর্ট মনে করে ধর্মের ভিত্তিতে দেওয়া হয়েছে, আইন না মেনে দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করেছে। তো সেই যারা চাকরিতে বসে গেছে তাদের চাকরিগুলো বাতিল করেনি, তাহলে সেই ওবিসি সার্টিফিকেট ধর্মের ভিত্তিতে দেওয়া হয়েছে সংখ্যালঘু মুসলিমদের, তো তারা চাকরি করছে। তার মানে সেখানেও কিন্তু দেখবেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সেই সংখ্যাগুরু হয়েও হিন্দুরা বঞ্চিত। তো এইটা হচ্ছে ওইখানে চলছে, সেটা মৌলবাদী সরকার। আজকে আমাদের কি তৃণমূলকে মৌলবাদী সরকার? তারা কেন হিন্দুদের বঞ্চিত করছে? বেশ, এবং গত কয়েকদিনে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে আমরা দেখেছি হিন্দু বিদ্বেষের একের পর এক ছবি বাংলাদেশের সামনে এসেছে এবং সেরকমই আরও একটি ছবি ফের সামনে এলো। ঢাকায় ছাত্রদের মার্চ ফর ইউনিটিতে উঠল ভারত বিরোধী স্লোগান, আর এতে নিন্দায় সরব হয়েছেন সে দেশেরই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। ক্রমাগত ভারত বিদ্বেষ, ভারত বিরোধী স্লোগান, স্বাধীনতার ঋণ ভুলে ইউনিসের বাংলাদেশে এখন শুধুই ভারতের প্রতি অকৃতজ্ঞতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মঙ্গলবার ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচির আয়োজন করা হয়। সেই সমাবেশে যোগ দেয় ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। সেই সমাবেশেই ফের শোনা গেল ভারত বিরোধী স্লোগান। বাংলাদেশের এই ছবির নিন্দায় সরব হয়েছেন সেদেশেরই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। ওনারা তো সবসময় এই সমস্ত ডাকগুলো দেয়, দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, ওইটা করবে, সেটা করবে, কত কথা বলেছে, তো কিন্তু করা এত সহজ না। গত কয়েক মাস ধরে বাংলাদেশে জ্বলছে ভারত বিদ্বেষের আগুন। হিন্দুদের উপর চলছে অকথ্য অত্যাচার, একের পর এক মন্দিরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ। সেই সঙ্গে লাগাতার চলছে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। An enemy of Islam, the Hindus who have constantly tried to reject the facts of history. It's a great honor and privilege for me to utter a few words to focus on the importance of brotherly relations between our two Muslim countries, Pakistan and Bangladesh. মঙ্গলবারের স্লোগান সেই ধারাবাহিকতারই অংশ। বাংলাদেশটা যেরকম একটা চিন্তার জায়গায় গিয়েছে, শুধু তো হামলা নয়, বাংলাদেশটা অ্যান্টি ইন্ডিয়া, ভারত বিরোধী অশুভ আন্তর্জাতিক শক্তির মঞ্চ হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বলে সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের যা করণীয়, কেন্দ্রীয় সরকারের যে তৎপরতা, কেন্দ্রীয় সরকারের যা পদক্ষেপ, কেন্দ্রীয় সরকারের যা বার্তা, সেগুলোর কিছুই দেখা যাচ্ছে না। ধর্মান্ধ, মৌলবাদী, অশিক্ষিত, কল্পরাজ্যে বিরাজমান মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে বাংলাদেশে। এখন বাংলাদেশ তৈরিটা নিয়ে বাংলা ভাষা কতটা প্রাসঙ্গিকতা বজায় রেখেছিল বা আদৌ ছিল কিনা, এটা নিয়ে গবেষণা করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ মানবাধিকার রক্ষার জন্য ইউনূস সরকারকে বার্তা পাঠালেও বাংলাদেশ আছে বাংলাদেশে। সমীরণ পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেবেন্দ্রদা, বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সেই অবদানের কথা, সেই কৃতজ্ঞতার কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে এখন পুরোটাই কোথাও ভারত বিদ্বেষে একটা জিগিরে পরিণত হয়েছে। ঠিক যে বিদ্বেষ এর আগে এতদিন পর্যন্ত বিএনপি নেতা কিংবা অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের গলায় শোনা যাচ্ছিল, একই ছবি দেখা যাচ্ছে। ভারত বিরোধী স্লোগান উঠছে, যেখানে এই মার্চ ফর ইউনিটির আয়োজন করা হয়, ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ সেখানে অংশ নিয়েছেন। দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের বদলে গেছি
এই কবিতাটা মনে হয় ওই নিউজ সম্পর্কে সব থেকে বেশি কাটে। নদী নালা ঠিকই আছে, সেদিন যেমনটি ছিল, মাছ থেকে আমি বদলে গেছি। ইউনুস, আজকে ইউনুস শান্তির জন্য নোবেল, তাকে মনে করা হতো একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি। আজকে যদি কেউ বলে ওদের চাপে বদলে গেছে, আরে পদত্যাগ করুক, বদলে গেলেই হলো। এগুলো ওনার মধ্যে ধর্মের সম্পর্কে একটা অন্ধত্ব ছিল, এটা প্রকাশ পেয়েছে। এইটি যার জন্য আজকে হিন্দুরা, তুমি আগে দেখালে, আমি যতদূর জানি প্রায় 5,000 হিন্দুকে ছাঁটাই করে দিয়েছে, আমি যতদূর জানি। সুতরাং এরা এমনি এমনি হয়নি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকে তৈরি হয়েছে। আর আজকে তন্ময়বাবু বলছিল, আচ্ছা তন্ময়বাবু এখানেও মুসলমানদের সুবিধা দিয়েছে মমতা ব্যানার্জি। আরে বলি না, আমাকে বলতে দিতে হবে। আরে ভাই বলুন, কোর্ট বলেছে, কোর্টের অর্ডার রয়েছে, সুপ্রিম কোর্টে এখনো সেই অ্যাপিল রয়েছে আপনাদের। বেশ, আমি সুব্রত দার এই জায়গা থেকে না, আমাকে বলতে দেব না, উনি বলে গেল আর আমি বলবো না। আপনি এটা কি হচ্ছে? আচ্ছা বলুন দেবনারায়ণ। আমার প্রশ্ন হচ্ছে, সাচ্চার কমিটির রিপোর্টে ছিল এখানে 1% পর্যন্ত মুসলমানেরা চাকরি পেয়েছে সরকারি চাকরিতে। এরপরেও বামফ্রন্ট একটা নিয়েছিল 16% ওবিসির মধ্যে, সেখান থেকে তৃণমূল আরও বাড়িয়েছে। এই সুযোগগুলো দিয়েছে, তাতে কত হয়েছে? ম্যাক্সিমাম 3%। আর অন্যরা এই জন্য আমরা মুসলমানকে বাড়িয়েছে। মানবাধিকার রক্ষার বার্তা দেয়া হলেও বাস্তবে দেখা যাচ্ছে ছবি এতটুকু বদলায়নি। সুব্রত তার প্রতিক্রিয়া নেব। সুব্রত দা, কথা হচ্ছে গণতন্ত্র মানে হচ্ছে যেখানে সংখ্যালঘুর অধিকার নিশ্চিত থাকবে, সুরক্ষিত থাকবে, যেটা বাংলাদেশে থাকছে না। ফলত এক কথায় বলা যায় বাংলাদেশে গণতন্ত্রের সরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ যখন জন্ম নিয়েছিল 1971 সালে, তখনই ওই জন্মের সময়ই কিছু ভারত বিরোধী শক্তি ওখানে ছিল, যাদের কার্যকলাপে শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল। ফলে এটা ওই শক্তিটা এখন ক্ষমতায় এসে গেছে। 3 নম্বর কথা হচ্ছে যে দেখুন, ওখানে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা আমরা দেখেছি আমাদের দেশে, আমাদের রাজ্যে। এখন সহযোগিতামূলক সাম্প্রদায়িকতা আছে, ওখানে বাংলাদেশ, এখানে আরএসএস। এই সহযোগিতামূলক সাম্প্রদায়িকতা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক, যা ভারতীয় উপমহাদেশে দেখা যাচ্ছে। আপনারা একটা হিন্দু বিরোধী দল, আপনারা বলুন একবার হিন্দু শব্দটা আপনার কাছে নিষিদ্ধ শব্দ মনে হয়? এই সব কিছু প্রত্যেকের নজর রয়েছে, কারণ আগামীকাল আপনারা প্রত্যেকেই জানেন যে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, তার জামিন মামলার শুনানি রয়েছে, কিন্তু তার আগে উদ্বেগ বাড়াচ্ছে তার শারীরিক অবস্থা। চট্টগ্রামে জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি রয়েছে আগামীকাল, আর তার আগে উদ্বেগ বাড়াচ্ছে তার শারীরিক অবস্থা এবং তার মেডিকেল বুলেটিন প্রকাশের ইউনুস সরকারের কাছে দাবি জানিয়েছেন রবীন্দ্র ঘোষ। এরই পাশাপাশি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো উত্তর মেলেনি। এই দাবি করে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসীর আইনজীবী। এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবে না, কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কেন্দ্রের কোর্টে বল ঠেলে জবাব কুণাল ঘোষের। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপিও। প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, চিঠির রিপ্লাই এখনো পাইনি। বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার দুপুরে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। রাতে অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হলেন তিনি। এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ দাবি করেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও কোনো উত্তর পাননি, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এমন কথা হয়নি, তবে চেষ্টা হচ্ছে। চেষ্টা হচ্ছে মানে বলেছি যে আমি যদি একটু সাক্ষাৎ করতে পারি মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সঙ্গে, কি বলবেন? আমি একই কথা বলবো, একটা পিসফুল কোএক্সিস্টেন্সের কথা বলবো, যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকতে পারে, সেই কারণে কথা বলবো। বাংলাদেশ নিয়ে প্রবীণ আইনজীবী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশায় থাকলেও বিষয়টি নিয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানা, লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক,
তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে আটকে রাখতে মরিয়া মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ফের শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। তার দুদিন আগে রবীন্দ্র ঘোষের বাড়িতে যান কুণাল ঘোষ, একান্তে কথা বলেন ৭৫ বছরের আইনজীবীর সঙ্গে। তবে তিনি যেভাবে কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিয়েছেন তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। গুলিয়ে দেবার প্রচেষ্টা, দুর্বল চিত্রনাট্য। কারণ এই মুহূর্তে বাংলাদেশের উগ্রপন্থী, বাংলাদেশের জঙ্গি, তারা যে ভাষায় কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের যারা ক্যাবিনেটের মন্ত্রী আছেন তারা একই ভাষায় কথা বলছেন। তৃণমূল কংগ্রেস ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে প্রধানমন্ত্রীর টেবিলে বল রেখে দিতে চাইছেন। মঙ্গলবার রাতেই অসুস্থ হয়ে পড়েন আইনজীবী রবীন্দ্র ঘোষ। রাত ৮টা নাগাদ তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে খবর, রবীন্দ্র ঘোষের বুকে ব্যথা হচ্ছিল। চিকিৎসকরা প্রাথমিক কার্ডিওলজিক্যাল টেস্ট করেন। কার্ডিওলজি বিভাগের কেবিনে নজরদারিতে রাখা হয়েছে বাংলাদেশের প্রবীণ আইনজীবীকে। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি রয়েছে। তার আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফে প্রেস বিবৃতি দিয়ে আবেদন জানানো হয়েছে। ২৬শে নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভুর জামিনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ঘোলা জলে মাছ শিকার করার অপচেষ্টা করেছে। তাই আগামী ২রা জানুয়ারি ২০২৫ আইনজীবী ব্যতীত অন্যান্য সনাতনী সম্প্রদায়ের কাউকে আদালত প্রাঙ্গণে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে, যেন দুষ্কৃতীরা পুনরায় কোনো ষড়যন্ত্রের জাল বুনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করতে না পারে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। গদাধর বাবু, আপনি দেখলেন যে রবীন্দ্র ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছেন, কিন্তু তৃণমূলের তরফ থেকে তো প্রথম থেকেই বলা হচ্ছে যে গোটাটাই জাতীয় বিষয়, কেন্দ্রের বিষয়, এমনকি কেন্দ্র তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে। এই অবস্থায় আগামীকাল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের মামলার শুনানি হওয়ার কথা। দেখুন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমিক রাষ্ট্র। এখানে ইন্টারফেয়ার করা ডাইরেক্টলি ইন্ডিয়া গভর্নমেন্টের পক্ষে একটু অসুবিধা আছে। আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে করতে পারে, অনুরোধ করতে পারে, রিকোয়েস্ট করতে পারে, কিন্তু আর প্রোটেস্ট করতে পারে। এখন কথাটা হচ্ছে যে বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাসকে যে চার্জগুলো দিয়েছে সেই চার্জগুলো কালকে হয়তো শুনানিতে উঠে আসতে পারে, এবং সেখানে দেখা যাবে যে সেই চার্জগুলোতে বিচারক ডিসিশন নেবে যে ওকে বেল দেবে কি দেবে না। সেটা হচ্ছে নির্ভর করবে বিচার ব্যবস্থার ওপর, এবং বিচার ব্যবস্থার ওপর যদি মৌলবাদীদের যদি চাপ থাকে, আছে কি আছে না, অথবা বিচারককে নিরপেক্ষ বিচার দিচ্ছে কিনা সেটা দেখার বিষয়। সেটা দেখতে হবে, আমাদের ওয়েট ক্যান সি যে কি অবস্থা হচ্ছে। কিন্তু আশঙ্কার জায়গা একটা তৈরি হচ্ছে, তার কারণ যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যেই দাঁড়াতে গিয়েছেন তাকেই আক্রান্ত হতে হয়েছে। এমনকি আমরা দেখেছি যে ওকালাতনামায় যাতে সই করতে না পারেন কিভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আইনজীবী সংগঠনের তরফ থেকে। এরপরে কি মনে হয় যে মিনিমাম লিগ্যাল হেল্পটুকু কি পাবেন চিন্ময় কৃষ্ণ দাস? দেবনারায়ণ দা, না, সেটাই তো বড় কথা। একটু আগে গদাধরবাবু বলছিলেন, সেটা যদি পান, আমার কিন্তু সন্দেহ হয় পাবেন কি না। কারণ ১ মাস যাবৎ এইভাবে এটাকে আটকে রেখেছে। শুধু তাই না, আমরাও দেখেছি এখানে যারা ফাঁসির আসামি, সে যদি কেউ যদি উকিলের সুবিধা না দেয়, সরকার থেকে দেয়া হয় সব সময়। এই আইনটা সমস্ত বিশ্বে আছে। একটা দেশ না, একটা অরাজকতার চরম অবস্থা, একটা শেষ অবস্থা হচ্ছে। কি হচ্ছে সেখানে? আইন কানুন কিছুই নেই। আমার মনে হয় তাদের সৎ চিন্তার উদয় হোক, এছাড়া আর কিছু বলা। সময় খুব সংক্ষিপ্ত, চট করে আমি তন্ময়দার প্রতিক্রিয়া নেব। দেখুন, ভারত সরকার তার সচিব গিয়ে সেখানে বলে এসছেন চিন্ময় দাস বাবু সম্বন্ধে, এবং একটা কড়া বার্তা দিয়ে এসছে যে এই মানবাধিকার যে লঙ্ঘন করা হচ্ছে সেটা চলবে না, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই কূটনৈতিক চাপটা চলছে, যেটা গদাধরবাবু বললেন। কিন্তু আপনি দেখুন, এটা হচ্ছে আপনার অপ্রত্যাশিত নয় যে তৃণমূল কিছু এই ব্যাপারে বলবে না, কারণ তৃণমূলে বাংলাদেশে ভোটার আছে, তার মধ্যে 7 রাডি আছে, 7 রাডি আছে তৃণমূলের ভোটার। তৃণমূল কিছু বলবে না, এই জন্য কিছু আশা করবেন না। এবং তৃণমূল মুজাহিদকে হাত বানিয়েছে, মুজাহিদকে হাত বানিয়েছে, অন্যদিক নিয়ে যাচ্ছে, এই জন্য বলবে না। আরে হ্যাঁ, তৃণমূল কি করবে? তৃণমূল কিছু করবে না। আমি প্রত্যেকটা বলবো, যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, তার মধ্যে এই আশঙ্কার জায়গা অবশ্যই তৈরি হচ্ছে। এবং আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনিও এই আশঙ্কা প্রকাশ করেছেন যে দিনের পর দিন বিচার না পেয়ে জেলবন্দি থেকে যেতে হবে না তো চিন্ময় কৃষ্ণ দাসকে। এই অবস্থায় আগামীকাল তার জামিন মামলার শুনানি রয়েছে। কি হয় অবশ্যই আমাদের প্রত্যেকে নজর থাকবে সেই দিকে। আপাতত আলোচনা এখানেই শেষ করবো। প্রত্যেকে ধন্যবাদ জানাবো।
নিউজ।